সাজেতে ব্যাকস্টেজের বড়তে লেপটে থাকে যে সংলাপ, কস্টিউমের মাপেতে তলোয়ারের খাপেতে উত্তেজনার ছয়লাভ, গিরি শিশির শম্ভু অজিতে সুফল বাদল সরকারের পথে, বারে বারে থিয়েটারে চর্যাপদ হেরে গিয়ে উঠে দাঁড়ায় চর্যাপদ, দিবারাত্রির কাপড়ে খেয়ে চর্যাপদ, নাট্যমেলা সেমিনারে চর্যাপদ। নমস্কার, আসানসোল চর্যাপদ আয়োজিত আন্তর্জাল নাট্য আলোচনার পঞ্চম পর্যায়ের পঞ্চম পর্বে দেখতে দেখতে আমরা চলে এলাম। পার করে এলাম 25টা দিন, আজ 26তম দিন, অর্থাৎ শেষতম পর্ব। মনটা একটু খারাপ লাগছে, কিন্তু আমরা নিশ্চিন্ত হচ্ছি অত্যন্ত ভালোভাবে 25টা পর্ব আমরা পরপর পার করে ফেলেছি। শেষতম পর্বে কিন্তু বেশ কিছু দায়িত্ব থেকে যায়। সেই দায়িত্বের মধ্যে প্রথম যে দায়িত্বটা আমি এখন অনুভব করছি তা হলো, এই যে কাজটি হয়েছে এতদিন ধরে, 26 দিন ধরে আমরা আলোচনা করছি, এটা আমি এখানে বসে বকবক করছি, কিন্তু তার পিছনে তো অনেকগুলো মানুষ রয়েছেন যাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন না। তাদেরকে ছোট্ট ফ্রেমের মধ্যে আমি নিয়ে আসতে পারছি না, কিন্তু তাদের সাথে একটু পরিচয়টা আপনার করিয়ে দেওয়াটা খুব প্রয়োজন মনে করছি আমি অন্তত। তাহলে আসুন তাদের সঙ্গে পরিচয় করে নেওয়া যায়, যাদের ভাবনা রয়েছে, যাদের অনেক পরিশ্রম রয়েছে এর পিছনে। কেউ ক্যামেরা করেছে, কেউ হয়তো শুট চলাকালীন বারবার করে লাইটটা অফ অন করেছে বা ফ্যানটা অফ অন করেছে, অথবা কেউ লেখালেখির কাজে সাহায্য করেছে, অথবা কারোর সাথে আলোচনা করে কিছু ভাবনা আমি পেয়েছি। এই যে এই মানুষগুলো যারা চর্যাপদের সঙ্গে যুক্ত এবং অক্লান্ত পরিশ্রম করে এই অন্তর্জাল আলোচনাকে সফল করে তুললো, তাদের সঙ্গে আপনার পরিচয় হওয়াটা খুব প্রয়োজন। যদিও তাদের অনেককে হয়তো আপনারা খুব ভালো করে চেনেন, কিন্তু এই কাজের সঙ্গে যে তারা যুক্ত ছিল সেটা আপনি জানেন না। তাহলে আসুন জেনে নিন কারা কারা যুক্ত ছিল। ঐশী কর। ঐশী ছোটদের চর্যাপদের অন্যতম একজন শিক্ষার্থী। এই যে কাজটা হচ্ছে, এই কাজের অনেক সময় লেখালেখির কিছু কাজ ঐশী আমাকে সাহায্য করেছে। এরপরে বুদ্ধদেব রায়। বুদ্ধদেব চর্যাপদে একদমই নতুন সদস্য, এবং সে যখন কাজকর্মগুলো হয় তখন বেশ কিছু সাহায্য আমাদেরকে করে থাকে। একইভাবে এইরকমই সাহায্য করে থাকে অরুণিমা চ্যাটার্জি। আসুন এবারে পরিচয় করে দিই আরো দুজনের সঙ্গে, যাদেরকে হয়তো আপনারা সকলেই প্রায় চেনেন। রাজেশ পাত্র। রাজেশ এই যে কাজগুলো হচ্ছে, কাজের প্রথম পর্যায়ের যে 6টি পর্ব ছিল, সেই 6টি পর্ব পুরোটাই ক্যামেরার উপরে বসে ভিডিওটি করেছিল, এবং এই যে প্রত্যেকটি পর্বের পর একটি কৃতজ্ঞতা পত্র আমরা যিনি বক্তা তাকে পাঠাচ্ছি এবং তা আমরা ফেসবুকেও আপলোড করছি, সেই যে কনসেপ্টটি সেইটি কিন্তু রাজেশ পাত্র। এরপরে মাতন। মাতনের ভালো নাম ঐন্দ্রিলা তালুকদার, এবং মাতন দ্বিতীয় পর্যায় থেকে একদম এই আজ পর্যন্ত, এই যে আমি এখন কথা বলছি, আমার ওই পারে বসে আছে ক্যামেরার দিকে গালে হাত দিয়ে আর এক হাতে ক্যামেরা নিয়ে। এবারে পরিচয় করে দিই আরো একজনের সঙ্গে, যাকে আপনারা সবাই চেনেন, সায়ন্তী চ্যাটার্জি, যার সঙ্গে প্রথম আমি আলোচনাটা করেছিলাম যে এরকম একটা কাজ করলে কেমন হয়, যে 26 দিন ধরে বেশ কিছু মানুষকে নিয়ে তাদের আলোচনা, যেখানে আমাদের শহরের মানুষেরা কথা বলবেন, যেখানে বাংলার আরো বিভিন্ন বয়সের মানুষ কথা বলবেন, থিয়েটারে যারা বিভিন্ন ধারার কাজ করছেন তারা প্রত্যেকে কথা বলবেন, বিভিন্ন প্রজন্মের মানুষ কথা বলবেন। এই ভাবনাটি যখন আমার মাথায় এসেছিল, তখন যার সঙ্গে প্রথম আলোচনা করেছিলাম এবং আলোচনা করে পুষ্ট হয়েছিলাম, তিনি হলেন সায়ন্তী চ্যাটার্জি। তো এরা সবাই এই প্রক্রিয়াটার সঙ্গে যুক্ত। এই সবাই মিলেই আমরা আন্তর্জাল নাট্য আলোচনা আয়োজন করেছি। কিন্তু এখন আজকের শেষ পর্যায়ের বক্তার বক্তব্য আমরা শুনব, অর্থাৎ নবীন নাট্য ভাবনা নিয়ে আজকে বক্তব্য রাখবেন থিয়েটার শাইন নাট্য দলের পরিচালক অভিনেতা শ্রী শুভজিৎ বন্দ্যোপাধ্যায়। শুভজিতের সঙ্গেও আমার সম্পর্কটা অত্যন্ত গভীর। শুভজিৎও আমার থেকে বয়সে ছোট, আমার ভাই, কিন্তু আমরা সবাই আরো বলেছি এই প্রজন্মের আমাদের সবার সাথে তুমি আর তুইয়ের সম্পর্ক। সেই শুভজিতের সঙ্গে আমার প্রথম আলাপ হয়, শুভজিৎকে আমি দেখি শিশির মঞ্চে অভি চক্রবর্তী নির্দেশিত নাটক অপারেশন 2010-এ অভিনয় করতে। অসাধারণ সে অভিনয়। তারপরে শুভজিৎ আমার নাটক দেখতে এসেছে কলকাতাতে, বিশ্বছায়া দেখেছে, লজ্জা নাটকটি কলকাতায় দেখেছে, এবং শুভজিতের নাটক দেখতেও আমি পৌঁছে গিয়েছিলাম তার নাথিং টু সে এই নাটক দেখতে। এই প্রজন্মের এই যে যাদের কথা বলছি, তারা প্রত্যেকে কিন্তু গবেষণাধর্মী কাজ করার চেষ্টা করছে, অন্যরকম কাজ করার চেষ্টা করছে, ঠিক যেমন শুভজিৎ করেছে। শুভজিৎ 1991 সালে যার জন্ম, কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে কলা বিভাগে উত্তীর্ণ হন এবং তারপরে তৈরি করেন থিয়েটার শাইন নাট্যদল 2010 সালে। শুভজিৎ প্রায় 10টি নাটক রচনা করেছেন এবং প্রায় 30টি নাটকে অভিনয় করেছেন, পরিচালনাও করেছেন বহু নাটকে। তার পরিচালিত অভিনীত বা যেসব নাটকে তিনি নেপথ্য শিল্পী হিসেবে কাজ করেছেন, তাদের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ নাম হলো অপারেশন 2014, সক্রেটিস,
অদিপাউস, ইচ্ছে করে, আন্ডারস্ট্যান্ডিং ম্যাকবেথ, কুহক, তোমার ডাকে, ডোন্ট শাউট, ওরা মৃত, ওয়েটিং ফর ইউ, যা হচ্ছে তাই, উন্মন মন, মন পাখি, ভীমবধ, ভূতের মুখে, রাম নাম, বিল্লদেব, নিশিভোজ, মানত, থার্স্টি ক্রো রিটার্ন, সার্চ অফ লাইফ, ক্রস কানেকশন, গাছ বালিকার রূপকথা, অমানিশা, চিড়িয়া প্রমুখ নাটক। শুভজিৎ আমাদের প্রজন্মের অত্যন্ত গুণী একজন নাটক পরিচালক এবং তিনি তার নাটক নিয়ে দেশের বিভিন্ন স্থানে গিয়েছেন। শুধু দেশ নয়, দেশের বাইরেও তার নাটক উপস্থাপন করেছেন, যার মধ্যে অন্যতম ইরানে আয়োজিত আন্তর্জাতিক নাট্য উৎসব বা বাংলাদেশের গঙ্গা যমুনা নাট্য উৎসব, এছাড়াও ন্যাশনাল স্কুল অব ড্রামা আয়োজিত জশ্নে বচপন, 2018-তে থিয়েটার অলিম্পিক্স, এছাড়াও থিয়েটার অলিম্পিয়াড, ইন্টারন্যাশনাল থিয়েটার ফেস্টিভ্যাল যা কটকে আয়োজিত হয়েছিল সেটি, এরকম বহু নাট্য উৎসবে তিনি অংশগ্রহণ করেন তার নাটক নিয়ে। ভারতের বিভিন্ন স্থানে তিনি তার নাটক নিয়ে পৌঁছে গিয়েছেন। তিনি ত্রিপুরাতে গিয়েও তার নাটক পরিচালনা করেছেন। তিনি অত্যন্ত সম্মানের সঙ্গে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টার আয়োজিত কলকাতা থিয়েটার ফেস্টিভ্যালে এবং ভারতীয় রেল আয়োজিত জাতীয় নাট্য উৎসবে। এরকম একজন মানুষ নাট্য সম্মানও পাবেন অনেক, সেটাই স্বাভাবিক। তাই তিনি নাট্য সম্মানে সম্মানিত হয়েছেন বিভিন্ন নাট্যদল বা সংস্থা থেকে, যার মধ্যে উল্লেখযোগ্য বারাসাত কাল্পিক নাট্য সম্মান, সবুজ সম্মান, ব্রাত্যজন, নবীন নাট্যশিল্পী সম্মান, জাতীয় নাট্যভূষণ সম্মান প্রভৃতি। এরকম একজন নাটকের মানুষ আমাদের প্রজন্মের অত্যন্ত গর্বের। আমার বন্ধু শ্রী শুভজিৎ বন্দ্যোপাধ্যায়, থিয়েটার সাইডের নাট্য পরিচালক, কি বলছেন তার নাট্য ভাবনা নিয়ে, নবীন নাট্য ভাবনা নিয়ে শুনেনি তাহলে। নমস্কার, আমি শুভজিৎ। আমার দলের নাম থিয়েটার শাইন। আসানসোল চর্যাপদের নির্দেশক রুদ্রপ্রসাদ চক্রবর্তী আমাকে বলেছেন আমার থিয়েটার সম্পর্কে দু একটা কথা শেয়ার করার জন্য। এটা খুব কঠিন, রুদ্রদা এবং আসানসোল চর্যাপদের সকলের কাছেই আমার বক্তব্য এবং আপনাদের কাছেও, যে আমার থিয়েটারের অভিজ্ঞতা এবং তার যে পরিধি সেটা এতটাই ছোট, এতটাই স্বল্প সময়ের, যে আমার থিয়েটার বলে যদি কিছু গড়ে উঠতে হয় বা এক্সপ্লোর্ড হতে হয়, সেইটার জন্য আমি এখনো তৈরি নই। ফলে আমার থিয়েটার বলে এখনো পর্যন্ত কিছু এক্সিস্ট করে না, কিন্তু আমি বলতে পারি যে আমার থিয়েটার ইজ নাথিং বাট আ মিক্সচার অফ আদার্স থিয়েটার। আমার দেখা, আমার শেখা, আমি যাদের সাথে কাজ করেছি, আমি যাদের থিয়েটার দেখে বড় হয়েছি, ইন্সপায়ার্ড হয়েছি, মোটিভেটেড হয়েছি, তাদের থিয়েটারের প্রভাব আমার থিয়েটারে এসে পড়েছে এবং সেই সময় সময় ভিত্তিতে সেটা চেঞ্জ হয়েছে, ডাইনামিক্যালি সেটা গেছে, এগিয়েছে এবং প্রতি মুহূর্তে আলাদা আলাদা ভাবে আমি আমার থিয়েটার চর্চা করার চেষ্টা করেছি। ফলে সেই দেখাটা, সেই অবজারভেশনটা কোথাও আমার থিয়েটার হয়ে উঠতে পারে, সেখানে হয়তো আমার মৌলিক কিছু ইনপুট থাকে, যেহেতু আমি কাজটা আমার সময় দাঁড়িয়ে করছি। ফলে এইটা একটা হতে পারে। এবং আমি মনে করি যে আমার থিয়েটার বলতে আমি এটুকুই বলতে পারি, আমি কি ভাবি থিয়েটার সম্বন্ধে, বা আমি কি দেখতে চাই, বা আমার দেখাটা কি, থিয়েটার ওরিয়েন্টেড দেখাটা কোথায়। তো সেইখানে বলতে পারি থিয়েটারে আমার আসা যেমন খুবই একটা হঠকারী সিদ্ধান্ত, এবং সেটা সকলের মতোই আমার, যেরকম আমাদের খুব প্রিয় জিনিসকে খুব একটা সময় নিয়ে নির্বাচন করতে পারি না, সেটা একেবারেই হঠাৎ করে অ্যাক্সিডেন্টালি বা বাই ডিফল্ট চলে আসে আমাদের কাছে, সেরকমই আমার থিয়েটারে আসাটাও একটা অ্যাক্সিডেন্টাল ইনসিডেন্ট। এবং আমার কাছে থিয়েটার আমার খুব প্রিয় নির্দেশক বলেছিলেন আমাকে, যে মজা করে, যে থিয়েটার তোমার একজন মুমূর্ষু প্রেমিকার মতো। হয়তো ধরে নিতে পারো ক্যান্সারে আক্রান্ত, 3rd স্টেজে ক্যান্সারে আক্রান্ত একজন প্রেমিকা, যার মৃত্যু অবধারিত, সে আর জীবনে ফিরতে পারবে না, সুস্থ জীবনে, কিন্তু তুমি তাকে ছাড়তেও পারবে না, কারণ তুমি তাকে ভালোবাসো, তার প্রেমে তুমি এতটাই গাঢ়ভাবে নিমজ্জিত যে তুমি তাকে শেষ দিন অবধি ভালোবেসে যাবে, তার সাথে থাকবে। ফলে থিয়েটারটা আমাদের কাছে সেরকমই, যতই কষ্ট দুঃখ বা সংগ্রামের মধ্যে দিয়ে আমাদের চলতে হোক না কেন, আমরা আসলে থিয়েটারকে এতটাই ভালোবাসি, প্যাশনেটলি, ডেডিকেটেডলি, কমিটেডলি, সেইখানে আমরা দায়বদ্ধ। ফলে এইটা আমার কাছে আমার থিয়েটার আর কি, আমার থিয়েটার আমার প্রেমিকা এবং সবটা জুড়ে। ফলে এটা সকলের মতো, আমার আলাদা কিছু, আমার এরকম আলাদা কোনো সেটা পিকচার নয়। যাই হোক, আর আমার থিয়েটারে আমার সময়ের কথা আমি সবসময় বলার চেষ্টা করেছি, আমার ভাবনার কথা বলার চেষ্টা করেছি, কারণ আলটিমেটলি পৃথিবীতে সমস্ত কিছুই তো ব্যক্তিগত, সমস্ত
সমস্যা সমাধান, সারা পৃথিবী জুড়ে সমস্ত যুদ্ধ, শান্তি, সবটা আসলে ব্যক্তিগত উদ্যোগ এবং ব্যক্তিগত চিন্তা। ফলে একটা নাটকও যখন গড়ে ওঠে তখন সেটা নাটককার অথবা নির্দেশকের ব্যক্তিগত ভাবনার একটা ফলস্বরূপ সেই নাট্য তৈরি হয় এবং সেখানে অভিনেতারা অগ্রণী ভূমিকা নিয়ে থাকেন মাত্র। ফলে আমি আমার ব্যক্তিগত চিন্তা, ব্যক্তিগত সময়কে ধরে তোলার চেষ্টা করেছি আমার থিয়েটারের মধ্যে দিয়ে। আমি যেরকমটা বুঝি, আমি যেরকম আমার রাজনীতি বুঝি, আমি যেরকম আমার সমাজনীতি বুঝি, অর্থনীতি বুঝি, আমার বোঝার মতো করে আমি আমার থিয়েটার করি। এবং আমি কোনো প্রচলিত কোনো ধারণাকে খুব একটা কখনোই গুরুত্ব দিইনি এবং আমি চাইও না যেটা খুব প্রচলিত একটা সত্য, যেটা আমি হয়তো এক্সপ্লোর করে উঠতে পারিনি, সেটা আমি প্র্যাকটিসও করবো। আমি যতক্ষণ না পর্যন্ত আমি হাতে কলমে এক্সপিরিয়েন্স হচ্ছি কোনো ধারণাতে, কোনো ফিলোসফিতে, যতক্ষণ পর্যন্ত সেটা আমার কাজে, আমার শিল্পে আসে না এবং না আনারই চেষ্টা করি আমি। তো এটা আমার থিয়েটার এবং আমি ভীষণভাবে সংগঠন প্রিয় একজন মানুষ, সংগঠনে বিশ্বাস করি এবং আমি মনে করি যে থিয়েটার যেহেতু যৌথ উদ্যোগ, সেহেতু এই ফ্রিল্যান্স নির্ভর থিয়েটারের জগতে দাঁড়িয়ে স্বয়ংসম্পূর্ণ একটি দল তৈরি করার চেষ্টায় আমি আছি, যেখানে টেকনিশিয়ান থেকে শুরু করে ব্যাকস্টেজ আর্টিস্ট থেকে শুরু করে একজন অভিনেতাও তৈরি হবেন। আমাদের সারা ভারতবর্ষ জুড়ে অনেক কটা থিয়েটার ইনস্টিটিউট এবং আমাদের অগ্রজরাও থিয়েটার নিয়ে অনেক পড়াশোনার উপদেশ দেন, তারা অনেক বই প্রেফার করেন। আমরাও জানি সারা পৃথিবী জুড়ে থিয়েটারের অভিনয় নিয়ে, যেহেতু সেটা একটা মেজরলি অ্যাক্টার্স মিডিয়াম, ফলে অভিনেতার গুরুত্বটা সেখানে অপরিসীম। তো অভিনেতা তৈরির জন্য যে প্রয়োজনীয় বিষয়, সেটা হলো অভিনেতার প্র্যাকটিস এবং তার প্রসেস, তার যাপন। সেইটা নিয়ে সারা পৃথিবী জুড়ে অনেক এক্সপেরিমেন্ট হয়েছে, অনেক মেথড, অনেক সিস্টেম। স্টানিস্লাভস্কি, স্ট্রাসবার্গ, স্টেলা এডলার, এরিক মরিস, মেইজনার, বিভিন্ন রকমের বিভিন্ন সিস্টেম, বিভিন্ন মানুষ তারা এক্সপেরিমেন্ট করে এক্সপ্লোর করেছেন এবং তারা বই লিখে গেছেন, সেগুলো পড়ার পরামর্শ আমাদের দেওয়া হয়, কিন্তু সেগুলোর দুর্ভাগ্যবশত সেগুলোর প্র্যাকটিস হয় না। মূলত নাটকের দলগুলি মহলায় ব্যস্ত থাকার ফলে এবং শো ওরিয়েন্টেড যাপনের ফলে কতগুলো শো শীতকালে করতে পারবো বা সিজন শেষ হয়ে গেলে কতগুলো শো হবে, তার জন্য প্রতি বছর কতগুলো নাটক তৈরি করতে হবে, এই যে একটা স্ট্র্যাটেজি বা এই যে একটা অদ্ভুত পরিমণ্ডল, এইটাতে ব্যস্ত থাকার ফলে আমরা আসলে, আমার মনে হয় যে আমাদের বাংলায় মূলত আমি যদি বলি, ভালো অভিনেতা তৈরির যে শিক্ষা, যে প্রসেস, সেইটা প্র্যাকটিস করি না। হয়তো অনেকে জানি, সবাই হয়তো অনেকেই পড়াশুনো করি জানি, কিন্তু সেটা আলটিমেটলি থিয়েটারটা অ্যাপ্লাইড আর্ট। ফলে এই অ্যাপ্লিকেশানে যদি আমরা না আসি তাহলে কিন্তু আদত এই পড়াশুনোর অ্যাকাডেমিক্সের কোনো মানে তৈরি হয় না। ফলে আমি খুব অ্যাপ্লিকেশানে বিশ্বাস করি এবং আমি নাটক তৈরির থেকে বেশি প্র্যাকটিসকে গুরুত্ব দিই। আমার মনে হয় যে সবসময় অভিনয় সবসময় একটা নাট্য প্রযোজনা করতেই হবে একটি দলকে, তেমনটা নয়। হতেই পারে যে একটি বছর তারা শুধু প্র্যাকটিসেই মন দিল, বিভিন্ন থিয়েটারের ওরিয়েন্টেড, কারণ থিয়েটার একটি মানসিক এবং শারীরিক কাজ। ফলে একজন অ্যাক্টরের সাইকোলজি ডেভেলপ করাও একটা দলের বা নির্দেশকের গুরুত্বপূর্ণ কর্তব্য এবং দায়িত্ব বলে আমার মনে হয়। তো সেটা একটা ব্যাপার। সেই জায়গায় দাঁড়িয়ে থিয়েটারের কোয়ালিটির জায়গা থেকে, সেটা শুধুমাত্র অভিনয় আমি বলবো না, নির্দেশনা এবং থিয়েটারের এক্সিকিউশন সবটা মিলিয়ে টেকনিক্যাল পার্ট জায়গা থেকে কোয়ালিটির জায়গায় আমরা কিন্তু মানোত্তীর্ণ হতে পারিনি। আমরা সারা পৃথিবীর নিরিখে যদি পৃথিবীর সঙ্গে আমাদের সারা পৃথিবীর থিয়েটার চর্চার সাথে তুলনা করা হয়, সেইখানে দাঁড়িয়ে কিন্তু আমাদের লজ্জার শেষ থাকবে না আর কি। আমরা এতটাই পিছিয়ে আছি, কিন্তু যেখানে দাঁড়িয়ে ভারতীয় থিয়েটার এত প্রাচীন এবং ভারতীয় থিয়েটার নিয়ে সারা পৃথিবীতে গ্রিক থিয়েটার, রোমান থিয়েটারের পাশাপাশি চর্চা করা হয়, বিভিন্ন থিসিস লেখা হচ্ছে, বিভিন্ন গবেষণা চলছে, সেখানে আমরা আমাদের থিয়েটার, যেহেতু আমরা একটা ধার করা থিয়েটারকেই প্র্যাকটিস করছি, মূলত ইউরোপিয়ান থিয়েটার, সেটাই যদি করে থাকি, সেইখানে দাঁড়িয়েও আমরা নতুন কিছু এক্সপ্লোর করার চেষ্টা করছি না। আমরা খুব প্রথাগত কিছু চিন্তাভাবনা এবং ডিজাইন এবং তার প্রক্রিয়া, সেটাকেই আমাদের থিয়েটারে বারবার করে অ্যাপ্লাই করে সেটাকে পুরনো করে দিচ্ছি এবং সবসময় চেষ্টা করছি, বেশ কিছু দল চেষ্টা করে, মূলত বেশিরভাগ দলই পপুলার থিয়েটার চর্চা করার, যেখানে দাঁড়িয়ে প্রচুর লোক তার থিয়েটার দেখতে আসবেন। এবং আমি মনে করি না যে কোনো শিল্প যেটা বৌদ্ধিক চেতনার সাথে যুক্ত, যেটা মানসিক উৎকর্ষতার সাথে যুক্ত, সেখানে প্রচুর মানুষের ভিড় হওয়া প্রয়োজন। কম মানুষই সেটা বুঝবেন এবং কম মানুষকে আপনি কমিউনিকেট করতে পারবেন। ফলে আমি আমার থিয়েটারে অন্তত ভিড় পছন্দ করি না এবং চাইও না ভিড় হোক। তাই জন্য আমি কলকাতায় থিয়েটার হয়তো চর্চার ক্ষেত্রে খানিকটা বিমুখ। আমি আজ পর্যন্ত হাতে গুনে 4-5 বারও হবে না, 2-1 বার হয়তো
সরকারি হল অ্যাপ্লাই করেছি। এটা অবিশ্বাস্য মনে হলো, মানে আমি কিন্তু আমার রেকর্ড পাওয়া যাবে না সরকারি হল, দু একটা পাওয়া যেতে পারে খুব প্রয়োজনে, কোনো পেপার ওয়ার্কের জন্য যদি কোনো হল প্রয়োজন হয়ে পড়ে তখনই। আমি করিনি এই কারণেই যে আমার সামর্থ্য নেই কলকাতার একাডেমির মতো মঞ্চে বা অন্যান্য মঞ্চে অভিনয় করে প্রযোজনা নাটক মঞ্চস্থ করে প্রযোজনা করে 50,000 টাকা, 30,000 টাকা, 15,000 টাকা, 20,000 টাকা খরচ করে 3-4 হাজার টাকার কাউন্টার সেল করে লসের মুখ দেখার আমার কোনো বাসনা নেই। আবার কমপ্লিমেন্টারি দিয়ে হাউসফুল করে তোলার যে একটা বীরত্ব সেটা ফিল করারও বাসনা আমার নেই। ফলে আমি মনে করি আমার থিয়েটার যদি 5 জন মানুষও দেখেন, সেই 5 জন মানুষ যদি মন দিয়ে দেখেন এবং আমার থিয়েটার যদি 5 জন মানুষের কাছেই কমিউনিকেটেড হয়, সেটাই আমার থিয়েটারের সার্থকতা। আমি আরেকটা বিষয়, এই কারণে আমি হয়তো পশ্চিমবঙ্গে, অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে কেন আমি বাইরে বেশি শো করার চেষ্টা করি বা পশ্চিমবঙ্গের বাইরে যাই কেন এবং হিন্দি থিয়েটার কেন প্র্যাকটিস করি। হিন্দি থিয়েটার প্র্যাকটিস করাটা কিছুই না, এটা শুধুমাত্র কমিউনিকেশনের জন্য একটা ভাষাকে নির্বাচন করে নেওয়া। এতে আমি কোনো জাত যাওয়ার মতো কোনো বিষয় আমি লক্ষ্য করি না। অনেকে বলেন এরকম, কিন্তু আমি মনে করি না। কারণ বহির্বঙ্গের একটা বিরাট থিয়েটার বেল্টের সাথে বাংলা থিয়েটারের কিন্তু সংযোগ খুব একটা নেই। যেখানে দাঁড়িয়ে বাংলা থিয়েটার একটা সময় পুরো ভারতবর্ষের থিয়েটারকে লিড করেছে, সেখানে দাঁড়িয়ে বাংলা থিয়েটার কোন ঠাসা। হ্যাঁ, আমাদের হতে পারে সেটা আমাদের লিগেসি এবং একটা অদ্ভুত গ্লোরিফাইড হিস্ট্রির জন্য আমরা নাকুচু করে থাকি, ফলে বা হতে পারে আমরা হয়তো কোথাও একটা হীনমন্যতায় ভুগি, ফলে আমরা অনেকটাই পিছিয়ে ছিলাম সেই জায়গায়। আমি চেষ্টা করেছি আমার থিয়েটারকে সারা ভারতবর্ষের মানুষ, সারা দেশের মানুষ, প্রয়োজনে সারা পৃথিবীর মানুষের কাছে পৌঁছে দেওয়া তাদের মতো করে। সেখানে ভাষা তো থিয়েটারে কখনো বাধা বা অন্তরায় হয়ে দাঁড়াতে পারে না। থিয়েটার হ্যাজ ইটসেলফ ইটস ওন ল্যাঙ্গুয়েজ। ফলে থিয়েটার নিশ্চিতভাবে একটি রিজিয়ন স্পেসিফিক আর্ট ফর্ম, কিন্তু তার অ্যাপ্রোচ তো ইউনিভার্সাল হতেই পারে। মানে থিয়েটারের অ্যাপ্রোচের জায়গা থেকে তো সেটা সবার কাছে পৌঁছে যেতে পারে এবং সেটাই উচিত বলে আমার মনে হয়। এবং আমার আরও একটি গুরুত্বপূর্ণ জিনিস যেটা এই মুহূর্তে মনে হচ্ছে, যে থিয়েটার তার পরিধি আরও বৃহৎ আকারে আরও মানুষের কাছে পৌঁছে যাওয়ার জন্য যেটা প্রয়োজন, যেহেতু আমি বলছিলাম যে মূলত শহর কেন্দ্রিক যে থিয়েটার সেটা ধীরে ধীরে মানুষের থেকে দূরে সরে যাচ্ছে। সেইখানে দাঁড়িয়ে ছোট ছোট জায়গায় ইউনিট ওয়াইজ ছোট ছোট অঞ্চলে নিজস্ব থিয়েটারের দর্শক গড়ে তোলা এবং প্র্যাকটিস গড়ে তোলা খুব প্রয়োজন বলে মনে হয়, যেটা আমি করার চেষ্টা করেছি গত 2-3 বছর ধরে আমার নিজের এলাকায়, যেখানে থিয়েটার চর্চা একেবারেই প্রায় বন্ধ হয়ে গেছিল। ডানকুনিতে মানুষ থিয়েটার বহুদিন দেখতে ভুলে গিয়েছিলেন এবং মানে খুবই মাঝে মধ্যে অল্প বিস্তর নাটকের উৎসব যদি 1-2 ছোটোখাটো হতো সেইটাই হতো, আর আদারওয়াইজ সে অর্থে কোনো মেন স্ট্রিম পারফরমেন্স, মেন স্ট্রিম থিয়েটার অ্যাক্টিভিটি হতো না। সেখানে 2012 সালের পর থেকে আমরা মানে আমাদের দল তৈরি হওয়ার পরপরই আমরা শুরু করি এখানে কাজ করা, কিন্তু সেটা অনেকটা সময় লেগেছে। মূলত 2016-17 সাল থেকে 16 সালের শেষ দিক থেকে 17 শুরু থেকে আমরা ডানকুনিতে আমাদের উৎসবের মাধ্যমে, ডানকুনি থিয়েটার ফেস্টিভ্যাল উৎসবের মাধ্যমে একটা মেজরলি থিয়েটার অ্যাক্টিভিটি শুরু করি এবং বিনোদিনী নাট্য মন্দিরকে কেন্দ্র করে আমরা মূলত আমাদের অ্যাক্টিভিটি শুরু করি এবং সেটা চলতে থাকে এবং প্রচুর মানুষকে আমরা এঙ্গেজ করার কথা ভাবি এবং আমরা একটা ডেটাবেস তৈরি করি ডানকুনি থিয়েটারের দর্শকের, যেটা খুব ইম্পর্টেন্ট কাজ বলে আমার মনে হয়েছিল, যে কারা কারা নাটক দেখতে ভালোবাসেন এবং রেগুলার অডিয়েন্স কারা। তো তাদেরকে আমরা প্রতিনিয়তই আমাদের পারফরমেন্সের আগে আমাদের টিম তাদেরকে বাই ওভার ফোন বা ওভার SMS তাদেরকে ইন্টিমেট করতো ওই পারফরমেন্স সম্বন্ধে, তাদেরকে জানাতো, অথবা আমরা আমাদের টিমের বহু ছেলেমেয়ে গিয়ে বাড়ি বাড়ি গিয়ে চাঁদা তোলার মতো করে আর কি, পয়সা করি আমরা নিইনি বা আমরা টিকিট বিক্রি করতে যাইনি, শুধুমাত্র ইনফর্ম করার জন্য যে কোনো শোয়ের আগে বা উৎসব বা যে কোনো অ্যাক্টিভিটির আগে আমরা বাড়ি বাড়ি গিয়ে মানুষজনকে ইনফর্ম করতাম যে আমাদের এরকম উৎসব হচ্ছে, ফলে বা আমাদের এই কাজকর্ম হচ্ছে, ফলে একটা আমাদের নিজস্ব দর্শক তৈরি হয়েছিল ডানকুনিতে, সেটা এখনো আছে এবং সেইটা খুব ইম্পর্টেন্ট কাজ। ছোটো ছোটো জায়গায় বিভিন্ন মানুষ করছেন এবং এই
এইটাই বোধহয় আমাদের থিয়েটারকে বাঁচিয়ে রাখবে, এইটাই বোধহয় থিয়েটারকে আরও প্রান্তে ছড়িয়ে দেওয়ার কাজ করবে, যেখানে থিয়েটার মফস্বল থেকেই মূলত তো ক্রিয়েটিভ আইডিয়াস, বড় বড় নির্দেশক, বড় বড় অভিনেতারা তৈরি হয়ে শহরে এসে তাকে সমৃদ্ধ করেছেন শহরের শিল্পকে। এখন মনে হয় আমাদের আরও বেশি করে ডিসেন্ট্রালাইজ হয়ে যাওয়া উচিত, আরও বেশি করে বাইরে ছড়িয়ে পড়া উচিত, ছোট ছোট ক্ষেত্রে, ছোট ছোট জায়গায়, বিভিন্ন অল্টারনেটিভ স্পেসে কাজ করা, ইকোনমিকে নতুন করে তৈরি করা, থিয়েটারের ইকোনমি। এই একটা মেন স্ট্রিমে অদ্ভুত একটা রংচঙে থিয়েটারের দুনিয়া, যেটা সারবত্তাহীন একটা থিয়েটার প্র্যাকটিস, যেটা মুষ্টিমেয় কয়েকজন মানুষই করে থাকেন, বাকিদের জন্য, মেজর থিয়েটার অ্যাক্টিভিস্টদের জন্য সেটা নয়। সেখানে দাঁড়িয়ে শুধুমাত্র হাপিত্তেশ করে শহরের থিয়েটার চর্চার দিকে মুখের দিকে তাকিয়ে থাকলে হবে না, আমাদেরকে নিজের অঞ্চলে প্র্যাকটিস শুরু করতে হবে। সেটা একটা আমার মনে হয় যে একটা গুরুত্বপূর্ণ কাজ হয়ে দাঁড়াবে। তো এইটুকুই বলতে পারি। মূলত খুব কম 2-4 জন অগ্রজ ছাড়া বাংলা থিয়েটারের নতুনদের উৎসাহ দেওয়ার জন্য কিন্তু কারোর কোনো ভূমিকা আমি দেখি না। নতুনদের থিয়েটার দেখতে আসারও কোনো রকম ইনিশিয়েটিভ আমি আমাদের যারা অগ্রজ, আমরা যাদের দেখে একসময় থিয়েটার করতে শিখেছি তাদের মধ্যে দেখি না। ফলে পুরনোরা, যারা যারা বড়রা যদি নতুনদেরকে উৎসাহ না দেন, তাদের থিয়েটার দেখতে এসে তাদের ভুল সংশোধন না করে দেন, তাদের থিয়েটারকে গঠনমূলকভাবে সমালোচনা না করেন, তাহলে তো এগোবে না। এটা কিন্তু আমি বাইরে গিয়ে দেখেছি, আমি অনেক ভারতবর্ষের নাম করা মানুষদের আমার থিয়েটার দেখাতে পেরেছি, যেটা কিন্তু পশ্চিমবঙ্গে সম্ভব হয়নি আমার পক্ষে। হতে পারে আমার থিয়েটার প্রয়োজনীয় নয়, হতে পারে দেখতে আসতে নাই পারেন, কিন্তু অনেককে বলেছি অনেক সময় তারা আসেননি, যাই হোক যে কোনো কারণ, সেটা ক্ষোভের বিষয় নয়। কিন্তু পশ্চিমবঙ্গের বাইরে এই লক্ষণটা নেই। আমি দেখেছি ছোটোখাটো ফেস্টিভ্যাল হলেও আমন্ত্রণ করলে অনেক বড় অ্যাওয়ার্ডি লোকজনও কিন্তু তারাও, বা খুব নাম করা মানুষ হলেও তারা কিন্তু নতুনদের কাজে উৎসাহ দিতে এসেছেন, এবং মানে কনজিকিউটিভলি 3-4 দিন ফেস্টিভ্যাল হলে 3-4 দিন নাটক দেখতে এসেছেন, যেটা একটা রিমার্কেবল আমার মনে হয় যে ঘটনা, নতুনদেরকে উৎসাহ যোগায়। এইটা একটা। আর আমার মানে আর একটা বিষয় যেটা নজরে পড়েছে, যেটা আমি চেষ্টা করি যে আমি সেটাকে রিকভার করা নিজের মতো করে, সেটা হচ্ছে থিয়েটারের প্রফেশনালিজম, যেটা আমাদের বাংলা থিয়েটারে, মানে বাংলায় চর্চা হওয়া থিয়েটারে, বাংলা থিয়েটার বলতে তো একটা অদ্ভুত শব্দ, সেটা কি আমি জানি না, যাই হোক, বাংলায় চর্চারত যে থিয়েটার, তাতে মূলত প্রফেশনালিজম মানে তো শুধুমাত্র অর্থ নিরিখে সেটা বিচার করা যায় না, সেটা মেন্টালিটি, সেটা একটা অ্যাটিটিউড, কিন্তু সেখানে দাঁড়িয়ে তার একটা অর্থনৈতিক কাঠামো জড়িয়ে আছে। তো এতদিন ধরে যে থিয়েটার চর্চা বাংলাতে হয়েছে, বা আমি যদি বৃহত্তর বাংলা বা বাংলার বাইরের কথাও বলি, সেখানে দাঁড়িয়েও সেটা মূলত একটা ভলেন্টারি অ্যাক্টিভিটিতে দাঁড়িয়েছিল। সেখানে শুধুমাত্র সামাজিক প্রতিবাদ এবং পলিটিক্যাল প্রোপাগান্ডা বেসড করে একটা থিয়েটার প্র্যাকটিস তৈরি হচ্ছে। সেখানে কোথাও একটা শিল্পের যে কোয়ালিটির চর্চা, সেইখানে দাঁড়িয়ে কোথাও মনে হয় গতি কমে এসেছে থিয়েটারের। ফলে সেইটা আমাদের জেনারেশনকে ভীষণভাবে প্রভাবিত করেছে, কারণ এতদিন ধরে যারা লালন পালন করেছেন আমাদের থিয়েটারকে, তারা হয়তো আর একটু বেশি করে থিয়েটারের এই সার্বিক মানে উন্নতি সাধনের চেষ্টা করা উচিত ছিল আর্টিস্টিক ভিউ পয়েন্ট থেকে। আমার মতে হচ্ছে সারা পৃথিবী থিয়েটারের সঙ্গে যদি আমাদের থিয়েটারের চর্চাকে তুলনায় করা যায়, বা সেই কম্পিটিশনের মধ্যে আমরা যদি এসে পড়ি, সেইখানে দাঁড়িয়ে আমরা কোথায় কোয়ালিফাইড। হ্যাঁ, কারণ অ্যাকচুয়ালি তো আর্টকে শুধুমাত্র বাঁচিয়ে রাখা যায় তার কোয়ালিটি দিয়ে, এবং সেই কোয়ালিটি আর্ট যদি তৈরি হয়, সেটা তবেই মানুষের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠবে, মানুষ অন্যান্য আর্টের মিডিয়াম ছেড়ে থিয়েটার দেখতে আসবেন। সেটাই তো মূল উদ্দেশ্য ছিল। এবং তারপর নিশ্চিতভাবে থিয়েটারের নিজস্ব এস্থেটিক থাকবে, তার যে প্রতিবাদী রূপ সেটা থাকবে, তার যে সমাজকে চোখে আঙুল দিয়ে ভুল দেখিয়ে দেওয়ার যে উদ্যোগ সেটাও থাকবে, কিন্তু তার সাথেও তার শৈল্পিক উন্নতির যে চেষ্টা সেটাও থাকবে। ফলে সারা দেশ জুড়ে এত রকম সেমিনার হয়, এত ওয়ার্কশপ হয়, এত কিছু হয়। আমার মনে হয় খুব প্রয়োজন, মানে সুপ্রয়োজন আমাদের থিয়েটার ম্যানেজমেন্ট নিয়ে অনেক বেশি কথা বলা, থিয়েটার ম্যানেজমেন্ট, থিয়েটারের মার্কেটিং স্ট্র্যাটেজি নিয়ে কাউন্সিলিং করানো, এবং সেটা তৈরি করা, এবং একটা জানি না একটা কোনো একটা সংগঠন তৈরি করা, যেটা যদি আমার মনে হয় যে সরকারের সাহায্যের প্রয়োজন হয়, রাষ্ট্রের হস্তক্ষেপের প্রয়োজন হয়, সেটা রাষ্ট্রের কাছে পৌঁছে দেওয়ার জন্য যে দায়িত্ব, সেটা সেই সংগঠনকে নিতে হবে। সেটা তৈরি হয়নি এতদিনে, কারণ আমাদের মধ্যে যৌথতা নেই, আমাদের মধ্যে বন্ধুত্ব নেই, আমরা প্রত্যেকেই ব্যক্তিগত
দলের স্বার্থ সিকিউর করার জন্য এতদিন ধরে ভেবে এসেছি। তো সেইখান থেকে বেরিয়ে গিয়ে সার্বিকভাবে যদি থিয়েটার না বাঁচে, তাহলে ব্যক্তিগতভাবে কেউই থিয়েটার নিয়ে বাঁচতে পারবেন না বলে মনে হয়। এইখানে দাঁড়িয়ে অগ্রজ যারা অ্যাওয়ার্ডি আছেন, যারা সরকারের নজরে আছেন, যাদের শিল্পকে সরকার স্বীকৃতি দিয়েছেন, রাষ্ট্র স্বীকৃতি দিয়েছেন, তাদেরকেও আগে এগিয়ে আসতে হবে। তাদের নেতৃত্বে আমরা রাষ্ট্রের কাছে পৌঁছাবো। কারণ আলটিমেটলি সমস্ত কিছু করে নেওয়ার পরও রাষ্ট্রীয় ব্যাকআপ যদি না থাকে, তাহলে কোনো শিল্পই আসলে ইন্ডাস্ট্রি হয়ে উঠতে বা বেঁচে থাকতে পারবে না। কারণ সেইটা খুব প্রয়োজন, এবং মানুষের গ্রহণযোগ্যতা, মানুষের পাশে থাকাও প্রয়োজন। এটুকুই আমি বলতে পারি আমার থিয়েটার চর্চা এবং আমার থিয়েটারের প্র্যাকটিস সম্বন্ধে। আবারও চর্যাপদের সকলকে এবং আপনারা যারা দেখলেন তাদের সকলকে আমার প্রণাম, কৃতজ্ঞতা। আমার সমবয়সী নির্দেশক, অভিনেতা বন্ধুদের সকলের প্রতি আমার ভালোবাসা। তাদের কাজ আমাকে প্রতিনিয়ত সাহস যোগায় যে আমি একা নই, আমার মতো অনেকেই আমার মতো ভাবছেন এবং কাজ করছেন, চেষ্টা করছেন। তাদের থিয়েটার আমাকে শেখায় অনেক বেশি। ফলে ভালো থিয়েটারের প্রত্যাশা থাকবো এবং সারা দেশ জুড়ে থিয়েটার চর্চা অনেক বেশি আরও সংগঠিত হোক এবং অনেক বেশি শক্তিশালী হয়ে উঠুক, এবং সেই চর্চার প্রয়োজনীয়তা সমাজের বুকে প্রতিষ্ঠিত হোক এবং সেটা যেন প্রতিফলিত হোক। এটুকুই আমার চাহিদা, এইটুকুই আমি বলতে চাই। আপাতত এইটুকুই আমি বোঝাতে পারলাম কিনা জানি না। আমার থিয়েটার সম্পর্কে ভাবনা শেয়ার করলাম, যেহেতু সময় সংক্ষিপ্ত, সীমিত। আবারও কখনো দেখা হবে, কথা হবে। থিয়েটারের জয় হোক এবং আসানসোল চর্যাপদ তারা অনেক দূর এগিয়ে চলুক তাদের থিয়েটার চর্চা নিয়ে। অনেক ভালোবাসা, কৃতজ্ঞতা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাড়িতে থাকবেন। ধন্যবাদ। শুনলাম শ্রী শুভজিৎ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। নেই এবারে সত্যি কিন্তু মনটা খারাপ লাগছে, কারণ এই যে টানা 26 দিন ধরে আপনাদের সঙ্গে দেখা হলো, আপনাদের সঙ্গে কথা হলো, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে বিভিন্ন নাট্যজন এই আন্তর্জাল নাট্য আলোচনায় অংশ নিলেন। সবাইকে হয়তো এই আন্তর্জাল নাট্য আলোচনায় আমরা ডাকতে পারিনি, তবে কথা দিচ্ছি আবারও ফিরে আসবো অন্য রূপে, অন্য রকম ভাবে, অন্য রকম কিছু নিয়ে, এবং সেখানে আবার আমরা নতুন মানুষের কথা শুনবো, নতুন ভাবে, নতুন বিষয় নিয়ে। শেষে এসে আরেকবার কৃতজ্ঞতা জানানোর পালা। আমরা কৃতজ্ঞতা জানাই 5টি পর্যায়ের 26 জন নাট্য ব্যক্তিত্বকে। আমরা কৃতজ্ঞতা জানাই প্রথম পর্যায়ের অর্থাৎ লকডাউন ও তার পরবর্তী সময়ের থিয়েটার, এই নিয়ে 5 জন বক্তাকে, যারা হলেন স্বপন বিশ্বাস, সমীর দত্ত, আভাস ভট্টাচার্য, তাপস দত্ত, ভাস্কর মুখার্জি, প্রদীপ সাধু মহাশয়। দ্বিতীয় পর্যায়ে নবীন প্রজন্মের থিয়েটার নিয়ে বলেন প্রবীর গুহ, শেখর সমাদ্দার, আশিস চট্টোপাধ্যায়, আশিস দাস এবং বাংলাদেশের জাহিদ রিপন মহাশয়। তাদের প্রতিও আমরা কৃতজ্ঞ। আমরা কৃতজ্ঞতা জানাই তৃতীয় পর্যায়ের বক্তাদের প্রতি, যারা বলেছিলেন থিয়েটারের শিল্প স্বাধীনতা প্রসঙ্গে। তারা হলেন কল্লোল ভট্টাচার্য, অভিক ভট্টাচার্য, শুভদীপ গুহ, তীর্থজিৎ ঘোষ এবং পৃথ্বীশ রানা। চতুর্থ পর্যায়ের বক্তাদের প্রতিও আমরা কৃতজ্ঞতা জানাই, যারা বলেছিলেন ভারতীয় থিয়েটারে বাংলা থিয়েটার এই বিষয়ে। সেসব বক্তারা হলেন অভি চক্রবর্তী, রাকেশ ঘোষ, রাজীব বর্ধন, অতনু সরকার এবং দেবাশিস দত্ত। এবং সবশেষে আমরা আবার কৃতজ্ঞতা জানাই আমাদের প্রজন্মের, আমাদের বন্ধু সুভাষিস রায়চৌধুরী, দেবব্রত ব্যানার্জি, বিধান হালদার, রাজেশ দেবনাথ এবং আজকের বক্তা শুভজিৎ বন্দ্যোপাধ্যায়কে। এবং অবশ্যই কৃতজ্ঞতা জানাই আপনাদের সকলকে আবারও, যারা আমাদের পাশে ছিলেন, সাথে ছিলেন এবং আসানসোল চর্যাপদকে আপনারা ভালোবেসে নিজেদের মনে জায়গা দিয়েছেন, তাদের সবাইকে। খুব তাড়াতাড়ি এই অমানিসা কেটে যাবে এবং আমরা আবার হয়তো ফিরে আসবো মঞ্চে বা মাঠে ঘাটে, রাস্তায় বা নতুন কোন স্পেসে। থিয়েটার চলবে থিয়েটারের মতো করে। আমরা বাঁচিয়ে রাখবো থিয়েটারকে। যারা থিয়েটার নিয়ে ভাবার চেষ্টা করছে তারা, আপনারা শুধু পাশে থাকুন, এটুকুই আবেদন। এই দুরবস্থায় আপনার প্রিয় শিল্পীরা কেমন আছেন একটুখানি পারলে তাদের খোঁজ নিন, তাদের পাশে দাঁড়ান। ভালো থাকবেন, থিয়েটারের পাশে থাকবেন। নাট্যমে বা জয়তে। ভাবতে শেষে খাবে স্যাটেলাইট মেকআপে স্পিরিট নামের গন্ধ, কমেডি ট্র্যাজেডি হ্যামাশিয়ায় নাটকীয় দ্বন্দ্ব, তৃপ্তি বিনোদিনী তারা সুন্দরী কে আসো ভাদের পথে, হাত বাড়ালে বন্ধু তোমার চর্যাপদ, ইচ্ছে ডানায় স্বপ্ন পাড়ি চর্যাপদ।